শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন অনেকটাই ভোরবেলা, ভোর ৫টা বাজে। আর এখন উঠে সবার আগে দেখো সদর দরজায় জল টল দিয়ে এলাম। আর ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে এখন বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে ঘর ঠর মুছে, বাথরুম ধুয়ে, জল টল তুলে, খাবার জল তুলে, গ্যাসটা মোছাই থাকে, তবু একবার ভোরবেলা মুছে নিই, এখন রান্না করব তো। তারপরে দিনের বাসি কাজ যা যা আছে আজকে একটু কাছাকাছি সমস্ত কিছু সকালবেলায় করে নেব, কারণ আজকে ঘরটা ডিপ ক্লিনিং করব। বলা যেতে পারে শেষবারের মতো আজকে ঘরটাকে ডিপ ক্লিনিং করব। তো ওই জন্য প্রচুর কাজ আছে দেখে ভোর ভোর উঠে পড়েছি। প্রত্যেক দিনই তো ভোরবেলা উঠি। আর এখন তো মেয়ের পরীক্ষা চলছে, মানে যেদিন এই ব্লগটা যেদিনের তার পরের দিন দিয়ে আর কি মেয়ের পরীক্ষা শুরু হবে, ওই জন্য আগের দিনই ডিপ ক্লিনিং করে নিচ্ছে। কিন্তু তোমরা যেদিন দেখছো তখন তো পরীক্ষা চলছে মেয়ের অলরেডি। তো যাই হোক, দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে ঘরের সামনে একটু জলটা ছিটিয়ে নিলাম, তারপর পরে ধুয়ে দেবো ভালো করে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছ, শেষবারের মতো আজকে ঘরটাকে ডিপ ক্লিনিং করব। 15 বছর, ইটস লং টাইম, অনেকটা সময়। বিয়ের পর এ বাড়িতেই এসেছিলাম, আমার এই ঘরটায় ছোট্ট একটা ভাঙাচোরা ঘর, কিন্তু অনেক সুখ দুঃখ, ভালো মন্দ, মেয়ের বেড়ে ওঠা, অনেক স্মৃতি জড়ানো আছে আমার এই ঘরটায়। কিছু কিছু জিনিস এমন হয় মানুষের জীবনে, সেগুলোর যদি একটা সময় পরে পরিবর্তনও ঘটে যায়, কিন্তু সেই স্মৃতিগুলো মানুষের মন থেকে মুছে যায় না। এই ঘরটাও আমার কাছে সেরকম। 15 বছরের যে স্মৃতিগুলো আছে সেগুলো কিন্তু কোনোদিনও আমার মন থেকে হারিয়েও যাবে না, মুছেও যাবে না। তো দেখো, গাছে জল দিয়ে এখন ঘরের সামনেটা ধুয়ে দিলাম, আর এখন এক বালতি কেচে নিয়েছি। এই কাপড়টা প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমার স্মৃতি জড়ানো, জানো তো, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছি যেন আমি প্রত্যেকটা জিনিসের সঙ্গে। এই কাপড়টা বরমশাই বিয়ের আগে দেওয়া প্রথম উপহার। খুব খুব মানে মনের মতো পছন্দের কাপড় ছিল এটা আমার। অনেক পরেছি। ছিল কেন বলছি, এখনও আছে। এটা দিয়ে আলনা এতদিন চাপা দিয়ে রাখতাম আর কি। আলনাটা যেহেতু আলনাটার পাশেই রান্না করতাম, জামা কাপড় রাখতে পারিনি আলনাটায় কোনো দিন। শীতের জামা কাপড়গুলো, যে এক্সট্রা জামা কাপড়, চাদর ঠাদর, ওগুলো সব প্যাকেটে প্যাকেটে করে রেখে দিতাম। এক্সট্রা যা জামা কাপড়গুলো, যেগুলো সচরাচর পরা হয় না, সেগুলো রেখে এটা দিয়ে চাপা দিয়ে রাখতাম। তো ওগুলোও কেচে নিয়েছি, তোমাদের তো বলেছি আগের ব্লগে। এবার আস্তে আস্তে আমার সংসারটা গুটানোর পালা। তো আস্তে আস্তে সেটাই করছি, সমস্ত কিছু গুটানোর ব্যবস্থা শুরু করেছি। তো দেখো, কে যেন ফোন করছিল, সেটাই দেখছিলাম আমি আবার। তারপর ভাবলাম থাকবে, পরে ধরবো, এখন ভিজে হাত। এখন ফোনটা সেরকম কিছু ইম্পর্ট্যান্ট ফোন না, ওই জন্য ভাবলাম পরেই ধরবো। কোনো দিন ভাবিনি যে এই ভাঙা ঘরেও কোনো দিন আমি ইউটিউব করব। আসলে এই ভাঙা ঘরটা আমার কাছে কোনো দিন ভাঙা বলে মনেই হয়নি। আমার কাছে এটাই আমার স্বপ্নের রাজমহল ছিল। আর এই যে ছোট্ট একটুখানি ঘরের একটুখানি জায়গায় যে রান্না করি, সেই নিয়েও আমার কোনো দিন ক্ষোভ ছিল না যে কেন আমার একটা রান্নাঘর হলো না, কেন আমি একটা রান্নাঘর পেলাম না, কেন আমাকে এইটুকু জায়গায় রান্না করতে হচ্ছে, কত অসুবিধার মধ্যে রান্না করতে হচ্ছে। বিশ্বাস করো বন্ধুরা, আমার মনে এই কথাটা কোনো দিন আসেইনি। তাই হয়তো 15টা বছর এত সুন্দরভাবে সংসার করতে পেরেছি। এই সমস্ত ক্ষোভগুলো যদি আমার মধ্যে থাকতো, তাহলে হয়তো সংসারটা এত গুছিয়ে করতে পারতাম না। তো যাই হোক, ফ্রেশ হয়ে এখন দেখো ধোয়া নাইটি পরে চলে এসেছি। বাঁধাকপিটা কেটে করেছি, কিন্তু দেখাতে ভুলে গেছি তোমাদের। এত তাড়া আসলে সকাল থেকে। কালকের একটু ভাত ছিল, ওটা ভেজে নিলাম, আমিই খেয়ে নেবো, ওদের আর বাসি কিছু দিই না। আর পেঁপে কেটেছি দেখো, পেঁপের ঝোল করব, বেগুন ভাজা করেছি, ডাল করেছি, আর বাঁধাকপি করেছি। এই ছিল আজকের হালকা পাতলা মেনু। আর পেঁয়াজ দিয়ে আজকে একটু ঘন ঘন করে ডাল করেছি, অনেক দিন পেঁয়াজের ডাল খাওয়া হয় না, বড়মশাই বললো, এই জন্য করলাম। কত রান্না করেছি এই ভাঙাচোরা জায়গায়। তো আজকে সেই সব এখন জিনিসপত্রগুলো যখনই গোছাতে বসছি, তখনই কত স্মৃতি যে নাড়াচাড়া দিয়ে উঠছে,
সে আর বলার মতো না। তো দেখো একটুখানি গ্রিন টিও করে নিয়েছিলাম, আর এই যে পেঁপের ঝোল পুরো ডান হয়ে গেছে। গরমকালে যত হালকা অল্প তেল মশলা দিয়ে হালকা পাতলা খাবার খাওয়া যাবে, শরীর কিন্তু তত ফিট থাকবে। আর এরকম হালকা পাতলা খাবার খেয়েই কিন্তু বর্মশাইয়ের ইউরিক অ্যাসিড একদম এখন নিয়ন্ত্রণে আছে, শরীর কিন্তু এখন একদম ঠিক আছে বর্মশাইয়ের, জানো তো। এই হালকা পাতলা খাবার খেয়েই ওই যখন যেটা মন চাইবে হুড়ুম করে খেয়ে ফেললেই কিন্তু শরীর খারাপ হবে। তো দেখো আমার জন্য সকালবেলা তো গ্রিন টি খেয়েছিলাম, আমার জন্য একটুখানি রসিয়ে কষিয়ে দুধ চা করে নিয়েছি, আর সেটাই খাচ্ছি, আর মেয়েকে পড়া দেখাচ্ছি, পড়তে বসিয়েছিলাম। আর এখন যদি চাটা না খাই তাহলে ফুল এনার্জি নিয়ে ঘরটা ডিপ ক্লিনিং করতে পারবো না। কারণ এমনিতেই কত কথা যে মনে পড়ছে, তোমাদের কত এই ঘরটা ডিপ ক্লিনিং দেখিয়েছি, তারপর আমি নিজে করেছি কত যত্ন করে এই একটা ঘরের মধ্যে রান্না করেও কোনোদিনও আমি নিজে চোখে একটা বড় ঝুল দেখতে পাইনি চোখে। বিশ্বাস করবে কিনা আমি জানি না, কিন্তু এত গুছিয়ে রেখেছি না, কোনো একটা দেয়ালে বা রান্না করি হয়তো ওই দেয়ালটা খারাপ হয়ে গেছে, কিন্তু কোথাও একটু তেল কালি, তেল ঝুল, তেল কাস্টে কোথাও পড়েনি। তো ওকে পড়া দেখাতে দেখাতে চায়ের পাট শেষ হয়ে গেছে, বরমশাই খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে, টিফিনও দিয়ে দিয়েছি। আর এই যে মুনমুনি এখন একটা না এত গরম, ও এখন একটা পালক ছিঁড়ে ফেললো, স্নান টান করিয়ে এসেছি, পালকটা নরম ছিল, তো সেটাই দেখালাম, কি দারুণ যে কালার, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। আর ওটা দিয়ে আমি একটুখানি সুড়সুড়ি খেলাম, মেয়ে বললো মা ওটা রেখে দাও বিছানার নিচে, সেটাই রেখে দিলাম। এক ব্যাগ জমিয়েছি জানো, মুনমুনি এই টাইমটা পালক ফেলে। আর পরীক্ষা দেখে যে দেখো ক্যামেরাটা না ঠিক করে রাখতে ভুলে গেলাম এই পালকের চক্করে, জানলাটা যে মুছছি সেটা দেখাই যাচ্ছে না। তো যাই হোক, জানালাগুলো মুছে নিলাম, আর ঘরে না সেরকম কোনো বড় ঝুলও নেই, আর পাখাটা 2-1 দিন আগেই মুছেছি, সেটা ক্যামেরা করতেও ভুলে গেছি। তো ওই জন্য পাখাটা পরিষ্কার আছে দেখে আজকে আর ঝাড়বো না। আর সব পরিষ্কারই, রোজই তো মুছি, ওই জন্য পরিষ্কারই আছে, তাই আর আজকে সেরকম কিছু করব না। সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, প্রত্যেক দিন ডিপ ক্লিনিং করার সময় যে ফুল এনার্জি নিয়ে করি না, আজকে সেই এনার্জিটা কোথায় যেন হারিয়ে গেছে। কারণ আজকে স্মৃতির পাতা থেকে স্মৃতিগুলো উঠে এসে আমার মাথার চারিদিকে যেন ঘুরে বেড়াচ্ছে। কত স্মৃতি যে নাড়াচাড়া দিচ্ছে, আর আরও নতুন করে কত স্মৃতি যেন জমা হয়ে যাচ্ছে। মানে চোখ ভারী হয়ে যাচ্ছে, মনটা ভারী হয়ে রয়েছে, তার সঙ্গে সঙ্গে হাতটাও যেন ভারী হয়ে গেছে, কাজ যেন করতেই ইচ্ছে করছে না, এরকম একটা হচ্ছে। কিন্তু কাজ তো করতেই হবে। আজকে একটু শেষবারের মতো হলেও ডিপ ক্লিনিং করে নিলাম, এরপর হয়তো আর করতে হবে না। কেন করতে হবে না সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারবে। দেখো দেয়ালটা না জল জমে জমে দেয়ালটা এত ড্যাম্প হয়ে গেছে যে টিভির ওপরটা দেখো, টিভিটা এত দামের টিভি, টিভিটার ওপরটাও হালকা করে কালো হয়ে গেছে, এই ড্যাম্পের জন্য হয়েছে। লোক ডাকা হয়েছিল, লোক এসে বলেছে ওই ড্যাম্পের জন্য এরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, কত ফটো জানো তো নষ্ট হয়ে গেছে, দেয়ালে টানানো ছিল, সব এই ঘরে জল উঠে উঠে সব হচ্ছে। তো যাই হোক, এবার দেখো নষ্ট হোক আর যা হোক, এগুলো আমার ওই যে বললাম এই প্রত্যেকটা জিনিসের সঙ্গে ঘরের আমার স্মৃতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আষ্টে পৃষ্ঠে আমাকে জড়িয়ে রেখেছে। তো এইগুলো খারাপ হয়ে যাক যাই হোক, তবু আমার কাছে এগুলোই ভালো। খাটটাও মুছে নিচ্ছি আজকে। প্রত্যেক দিন সত্যি সকাল হলেই এত এনার্জি আমার মধ্যে কাজ করে না, কিন্তু আজকে যেন সেই এনার্জিটা খুঁজে পাচ্ছি না। আজকে কত কথা মনে পড়ছে, নিজের অজান্তে নিজের সঙ্গে কত কথা যে বলছি, আর মনটা যেন ভারী হয়ে যাচ্ছে। তো যাই হোক, কাজ তো আর থেমে থাকবে না, কাজ কারোর জন্য বসেও থাকবে না, কাজ তো করতেই হবে, আর সেটা সময়ের মধ্যেই করতে হবে। কারণ ডিপ ক্লিনিং করে মেয়েকে স্নান টান করিয়ে বলেছি একবারে স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে পড়তে বসে পড়ো, কালকে দিয়ে পরীক্ষা স্টার্ট হবে। তো ওই জন্য চটপট করে আগে বিছানাটাতেই হাত দিয়েছি। তার আগে বরমশাই যাওয়ার পর না ঘরটা মুছে নিয়েছি ভালো করে, জানো তো, কারণ একটাই তো ঘর, বিছানাগুলো নিচে নামিয়ে রেখে তারপরে আমাকে বিছানাটা পরিষ্কার করতে হয়, ওই জন্য ঘরটা আগে মুছে তারপরে বিছানাগুলো নামিয়েছি। তো দেখো খাটটাও মুছে নিলাম, সব বললাম যে কয়েকদিন আগেই আমি ভালো করে একদম কলিন টলিন দিয়ে মুছে পরিষ্কার করে রেখেছি, আর রোজ তো স্নান করতে যাওয়ার আগে পরিষ্কারই করি, সেরকম কিছু নোংরা নেই, তাই হালকা করে সব ডাস্টিং করে যা যা ডাস্টিং করার, চাদরটাও তুলে নিলাম।
আর এখন বিছানা টিছানা সব ঝেড়েও নেব। আর একটা কাণ্ড ঘটে গেছে, মেয়েকে 1 গ্লাস দুধ দিয়েছিলাম খেতে, মেয়ের হাত লেগে না, আমারই হাত লেগে ওটা সরাতে গিয়ে দুধটা উল্টে পড়ে গেছে বিছানায়। তো এটা পড়ে গিয়ে তোশক তো এখন ভিজে গেছে পুরো। আর এটা টেনে বাইরে একা রোদ্দুর দেওয়ার মতো মানে শরীরে শক্তি অত আমার নেই, ওই জন্য একা টানতে পারবো না। তাই পেপার দিয়ে দিচ্ছি, পেপারটা টেনে নেবে যা টানার, আর তারপর যা প্রচুর গরম পড়েছে এমনিই শুকিয়ে যাবে। তো ওই জন্য পেপার দিয়ে দিলাম ওখানটা, দিয়ে এখন ধোয়া কাচা একটা চাদর পাতবো। আর এখন আর সেটের চাদরগুলো পাতবো না, বুঝেছো বন্ধুরা। এখন এমনি যেগুলো সিঙ্গেল চাদর অনেকগুলো কিনেছিলাম বিয়ের পর তখন না কাচতেও ঠিক মতো পারতাম না, আসলে বাড়িতে কোনো কাজ করতাম না, তো বাড়িতে কোনো কাজ করতাম না মানে করতেও হতো না। রাজকুমারীর মতো বড় হয়েছি। প্রত্যেকটা মেয়েই তার বাবা যেরকমই হোক না কেন, প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা, মায়ের কাছে রাজকুমারী হয়ে থাকে বাবার বাড়িতে, তাই না? আমিও ছিলাম। ঘুম ভাঙতো মায়ের হাতের চা খেয়ে। তো সেই মেয়েটা তো কিছু পারতই না, এসে কাচতে খুব কষ্ট হতো। তখন হালকা ফুলকা এই যে কতগুলো চাদর না কিনেছিলাম, মানে বেড কভার, এই বালিশের ওয়ার টোয়ার ছাড়া শুধু চাদর, সব তালগোল পেকে যাচ্ছে বলতে গিয়ে, কোনটা বেডশিট আর কোনটা বেড কভার গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক, সেগুলোই এখন দুটো বার করেছি, ওটাই অল্টারনেট করে কিছুদিন পাতবো, তারপর আবার বালিশের ওয়ার শুদ্ধ পাতা হবে। কী বৃত্তান্ত, কী কারণ, সবই তোমরা সময়ের সঙ্গে সঙ্গে জানতে পারবে। তোমাদের সঙ্গে যখন আমার জীবনের সমস্ত কিছু শেয়ার করি, তো সেটাও সে সমস্ত কিছুই শেয়ার করা হবে বন্ধুরা। তার মধ্যে আবার কালকে বরমশাই হচ্ছে গিয়ে একটু ঘুরতে যাবে অফিসের ট্যুরে। এখন তো লং ট্যুরগুলো বন্ধ হয়েছে, শর্ট ট্যুরে যাবে। তো দেখো, বিছানায় একটা ধোয়া কাচা চাদর পাতলে ঘর যেরকমই হোক না কেন, ঘরের লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, তাই না বন্ধুরা? চলো এবার বিছানা টিছানা গুছিয়ে ফেলি। আর সমস্ত কিছু গুছিয়ে আরও একবার ঘরটা মুছে নিয়েছি, মুছে নিয়ে মেয়েরও স্নান হয়ে গেছে, ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি এখানে বাসন মাজতে চলে এসেছি। তো দেখো, এখন বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। আর বড়মশাইয়ের ওই করোনা যবে থেকে স্টার্ট হয়েছে তবে থেকে লং ট্যুরগুলো বন্ধ হয়েছে। লং ট্যুরগুলো আগে 15 দিনের মতো করে হতো, আর এখন শর্ট ট্যুরগুলো হয় 4 দিন 5 দিন করে। ওই 4 দিনের জন্য আর কি যাবে, মুকুটমণিপুর যাবে, নাকি মন্দারমণি, সরি মন্দারমণি যাবে। তো ওই জন্য কালকে যাবে বরমশাই, তারও খুব তোড়জোড় চলছে। তো সমস্ত কিছু ঘরে যাতে আমাকে বেরাতে না হয়, মেয়ের পরীক্ষা স্টার্ট হবে কালকে থেকে আবার। তো ওই জন্য আর কি সমস্ত কিছু সে ঘরে মজুত করে রেখে যাবে। তো বাজার যাচ্ছে 17 বার করে, জিনিসপত্রগুলো নিয়ে আসছে, সেগুলোও গুছাচ্ছি। তো এই সমস্ত কিছু গোছাগুছি করতে করতে সমস্ত কাজ সেরে ঠেরে নিয়ে এখন এক বালতি কেচেও ছিলাম সকালে, জানো তো, ওটা হয়তো দেখাতে ভুলে গেছি। মানে ভোরবেলা তো এক্সট্রা জিনিসগুলো কেচেছিলাম, আর তারপরে আর কি বাসন টাসন মেজে আবার এক বালতি জামা কাপড়ও কেচেছি। তো ওটা দেখাতে ভুলে গেছি বন্ধুরা। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে, শুভ সন্ধ্যা বন্ধুরা। আর সকালবেলা যেগুলো কেচেছিলাম সব শুকিয়ে গেছে, সেগুলোই ভাঁজ করতে বসে গেছি। সকালে প্রচুর কাজ ছিল, তখন আর বালিশে ওয়ার টোয়ার ভরানোর সময় পাইনি। তো সেগুলোই এখন ভরে নেবো, জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। আর মেয়ে এখন ওইদিকে পড়ছে, ওকে পড়া দেখাচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমার সংসারের কাজগুলোও সারছি। বরমশাই এখনও আসেনি অফিস থেকে। আর মেয়ে এখন বড় হয়েছে, তো আর ক্যামেরার সামনে আসতে চায় না, ওই জন্য বারবার খালি বলছে কি, মা আমাকে দেখা যাচ্ছে না? তো আমি বলছি, না রে পাগলি, তোকে আর দেখা যাচ্ছে না, তুই এখন মন দিয়ে পড়। তো ওকে পড়া দেখাচ্ছি, সাথে আমি জামা কাপড় ভাঁজ করছি। গতকালের ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছো, মনে হচ্ছে এত গোছগাছ করছো, নতুন বাড়ি কিনেছো, সেখানে শিফট হবে। না বন্ধু, নতুন বাড়ি কিনিনি। তবে হ্যাঁ, চাইলেই হয়তো আমি কিনতে পারতাম একটা নতুন বাড়ি। উম, কারণ বিয়ের আগে আমি জব করতাম, তো পারতাম হয়তো আমি চাইলেই কিনতে। কিন্তু আমি আমার চাহিদার থেকে বরমশাইয়ের চাওয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছিলাম। বিয়ের আগে মা আমাকে একটা কথা বলেছিল, আমার মা বলেছিল, যেখানে যাচ্ছিস সেখানে তোর যত শখ আহ্লাদ আছে সেগুলো কিন্তু ছেড়ে যেতে হবে। কারণ আমার বড়মশাই খুব একজন সাদাসিধা সাদামাটা একটা মানুষ ছিল। তো আমি মাকে বলেছিলাম, হ্যাঁ মা, আমি পারবো।
তাই বরমশাইয়ের চাওয়াটাকে প্রাধান্য দিয়েছিলাম। বরমশাইয়ের ইচ্ছা ছিল আম সে যেটুকু রোজগার করবে, সে যদি আমাকে নুন ভাতও খাওয়াতে পারে, আমি যেন তাতেই সন্তুষ্ট থাকি। তার সন্তান ভালো করে মানুষ করি। বাইরে কোথাও বেরিয়ে না, ঘরে থেকেই। তাই জবটা বিয়ের পরে ছেড়েই দিয়েছি আমি। ছেড়ে দিয়েছিলাম। যদি করতাম হয়তো একটা নিজের বাড়ি এতদিনে হয়ে যেত। সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। কিন্তু নিজের ওই একটা ঝাঁ চকচকে বাড়ির থেকে এই ভাঙা বাড়িতে বরমাসের সঙ্গে সুখে সংসার করাটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল। তার সংসার সামলানো, তার বাচ্চা সামলানো, তার দেখাশোনা করা, উম এ সমস্ত করা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছিল। তো সেটাই করেছি এই ১৫ বছর ধরে। জানি না কতটা কী করতে পেরেছি, কতটা কার মনের মতো হতে পেরেছি। তবে আমি আমার দিক দিয়ে 100% চেষ্টা করেছি বন্ধুরা। আর আমার চোখে আমি আজকে সাকসেসফুল হয়েছি। তো দেখো বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি। এগুলোর একটা ঘটনা আছে বলি। একটা নতুন চাদর কিনেছিলাম, চাদরের সেট আর কি। তো চাদরটা মেয়ে যখন ছোট ছিল কাঁচি দিয়ে কেটে ফেলেছিল। তো বালিশের ওয়ারগুলো তার ছিল, কিন্তু চাদরটা অত সুন্দর, চাদরটা শক্তপোক্ত ফেলে দেবো। তো ওটাকে কেটে কেটে দেখো বালিশের ওয়ার আমি নিজে হাতেই বানিয়ে নিয়েছি। এগুলো এগুলো সেটাই। কোল বালিশের ওয়ারও বানিয়েছিলাম, কিন্তু এখন আর সেটা খুঁজে পাচ্ছি না, কোথায় সব ঢুকে রয়েছে। তো দেখো বরমশাই চলে এসছে। আর সে এই যে আসার সময় মোটা মুড়ি নিয়ে এসছে। তার যেগুলো খাওয়া বারণ দেখো সেগুলো বেশি করে তার খেতে ইচ্ছে করে। আমার মনে হয় সবারই এরকম হয়। দেখো মোটা মুড়ি নিয়ে এসছে, এগুলোর সঙ্গে তেলে ভাজা খেতে ভালো লাগে। এখন বলেছি অল্প অল্প করে বাজার করতে, ফ্রিজে ধোয়া মোছা করে ফেলেছি। আর এই যে ওই জন্য অল্প করে সবজি নিয়ে এসছে। আর গাছগুলো সন্ধ্যাবেলাও কী দারুণ লাগছে দেখতে। দু চোখ ভরে দেখছি, কে জানে কতদিন দেখতে পারবো। আর তোমরাই বা কতদিন দেখতে পারবে জানি না আমি। তো এই জন্য একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম সন্ধেবেলা গাছগুলো কেরম লাগে। দেখো পাতাগুলো একদম কচি, সবে নতুন বেরিয়েছে। আর বেল ফুল ফুটে চারিদিকে গন্ধে ম ম করছে। কুঁড়িগুলোও দেখো কী সুন্দর লাগছে। তুলসী গাছগুলো কত বড় হয়ে গেছে, ফুরফুর করছে সব। এগুলো একটু দেখলাম, দেখে ঠেকে চলো এখন বরমশাইকে আবার তেলে ভাজাও নিয়ে এসছে। বরমশাইকে এখন একটু পরিপাটি করে মুড়ি টুড়ি মেখে দিই। মেখে ঠেকে দিয়ে তারপর আমার কাজকর্ম শুরু করি। আবার বরমশাই কালকে যাবে, তো তার প্যাকিং করব। মেয়ের কালকে পরীক্ষা, মানে প্রচুর তাড়া, প্রচুর ব্যস্ততা আমার। চলো আগে বরমশাইকে টিফিনটা দিয়ে নিই, তারপর আবার ডিনার বানাতে হবে। এই যে অনেক কিছু চপ সিঙ্গাড়া ঠিঙাড়া নিয়ে এসছে, সবাইকে দিয়ে দিলাম। দিয়ে এখন দেখো সংসারের প্রয়োজনীয় অনেক কিছু নিয়ে এসছে বরমশাই। আর এখন আর এগুলো কৌটাতে ঢালবো না, তাই একটা হাঁড়ি করে রেখে দেবো, কারণ ঘরে প্রচুর ইঁদুর আছে, নাহলে কেটে ফেলবে। দেখো প্রচুর কিছু নিয়ে এসছে। আরও কালকে মানে সে থাকবে না তো এখন 4-5 দিনের জন্য, ওই জন্য অনেক কিছু নিয়ে এসছে। তোমরা তো যারা আমার ব্লগ দেখো তারা জানো যে বর্ষাকালে জল ঘরে উঠে যায়, উঠোনে জল ভর্তি থাকে, বাথরুমে জল ভর্তি থাকে, খুব কষ্ট হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজতে হয়। খুব বৃষ্টি হলে ঘরে জল উঠে গেলে বাসন মাজাও বন্ধ হয়ে যায়, রান্না খাওয়া সব বন্ধ হয়ে যায়, খাটের ওপর উঠে বসে থাকতে হয়, শুকনো খাবার খেতে হয়, খুবই কষ্ট করে রয়েছি। তো ওই জন্য একটা কিছু ডিসিশানে সিদ্ধান্তে আর কি পৌঁছেছি আমরা। তো কী সিদ্ধান্তে পৌঁছেছি সেটা সময়ের সঙ্গে সঙ্গে তোমরা জানতে পারবে। হ্যাঁ, আমি চাইলেই অন্য কোথাও একটা ভালো বাড়ি ভাড়া নিয়ে থাকতেই পারতাম, কিন্তু কী বলো তো, বরমশাই তার মা বাবাকে খুব ভালোবাসে। তার মা বাবা আমার সঙ্গে যেরকম ব্যবহারটাই শুরু থেকে করে আসুক না কেন, বা এখনও করে চলুক না কেন, বরমশাই যেহেতু তার মা বাবাকে খুব ভালোবাসে, তাকে এখান থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে গেলে সে হয়তো ভালো থাকবে না। মুখে কিছু বলবে না, কিন্তু ভালো থাকবে না, এটা আমি জানি। তাই তাকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাব না। যে যতই আমাকে বলুক যে এটা কি আমার বাবার বাড়ি, নাকি আমার বাবা কি আমাকে দিয়েছে নাকি, এটা যদি আমার বাবার বাড়ি না হয়, মানে আমাকে যদি আমার বাবা না দিয়ে থাকে, তাহলে তাকেও তো তার বাবা দেয়নি। সে কথাটা তার বোঝা উচিত ছিল। যাই হোক, তর্কে যাওয়ার দরকার নেই। তর্কে গেলে এখন তর্ক বহুদূর গড়াবে। তো আজ বরমশাই দেখো না কত কী খাওয়ার ইচ্ছে হয়েছে, বলছে দুধ চা করো। যেগুলো খাওয়ার বারণ সেগুলো খাওয়ার ইচ্ছে আছে। তো যাই হোক, দুধ চা করে দিলাম। আর এই যে ডিনারে পেঁয়াজ আর ঢ্যাঁড়স ভাজা করব, মানে যা যা খাওয়া বারণ তার সেগুলো আজকে সব খাচ্ছে সে।
তো যাই হোক, কি আর করা যাবে? এক আধ দিন খেলে সত্যিই হয়তো কিছু হবে না। কারণ সন্তোষী মার আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় বরমশাই এখন আ একদম ঠিক আছে, সুস্থ আছে। এরমভাবে চেক করে চললে তবেই সে সুস্থ থাকবে। তো ওইজন্য কিছু সেরকম কিছু আর খেতে দিই না, হালকা পাতলা খাবার খাই। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো গুড নাইট এভরিওয়ান। টাটা।